তো এখানে হচ্ছে আমরা ট্রান্সপিরেশন সম্পর্কে জানবো। ট্রান্সপিরেশন হচ্ছে মূলত 3 রকমের হয়। ট্রান্সপিরেশন তো আমি আগেই বলেছি জিনিসটা কি, যে ওয়াটার হচ্ছে ভ্যাপারের ফর্মে লিফ থেকে বের হয়ে যায়, সেটা হচ্ছে ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন হচ্ছে মেনলি 3 রকমের, একটা হচ্ছে স্টোমাটাল, একটা হচ্ছে কিউটিকুলার, আর একটা হচ্ছে লেন্টিকুলার। স্টোমাটাল, কিউটিকুলার আর হচ্ছে লেন্টিকুলার। তো এই যে আমি দেখব স্টোমাটালটা কিভাবে হচ্ছে। ফার্স্টে এই যে এই জায়গায় দেখো আমরা, এইটা হচ্ছে স্টোমাটা। হ্যাঁ, স্টোমাটা এই যে ছিদ্র। স্টোমা মানে কি? স্টোমা মানে হচ্ছে ছিদ্র, ঠিক আছে। আর এই দেখো স্টোমা মানে ছিদ্র, আর এই আটা মানে হচ্ছে যে ক্যারি করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে স্টোমাটা আছে, এই স্টোমাটা দিয়ে সুন্দর মতনে হচ্ছে ট্রান্সপিরেশনটা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে স্টোমাটাল ট্রান্সপিরেশন। তারপরে আমরা দেখব কিউটিকুলার ট্রান্সপিরেশন। কিউটিকল কি আমরা আগেই বলেছি, মনে আছে? পাতার একটা সেকশন আমরা দেখেছিলাম যে উপরে হচ্ছে কিউটিকল থাকে পাতার, এই যে এটা, এই পোর্শনটা সবুজ রঙের, যেটা হচ্ছে পাতার কিউটিকল। আবার এই যে নিচেও পাতার কিউটিকল আছে, হ্যাঁ, নিচে। আর মাঝখানে যে পোর্শনটা সেটাকে বলা হয়, তাকে কী বলেছিলাম? গ্রাউন্ড টিস্যু, হ্যাঁ, মেসোফিল। মাঝখানের পোর্শনটা হচ্ছে মেসোফিল। তাহলে এই যে পাতার কিউটিকল দিয়ে অনেক সময় ট্রান্সপিরেশন হয়, তখন সেটাকে বলা হয় থাকে হচ্ছে কিউটিকুলার ট্রান্সপিরেশন। আচ্ছা, তারপরে আমরা দেখব লেন্টিকুলার ট্রান্সপিরেশন। এটা কি? এটা হচ্ছে আমাদের গাছের লেন্টিসেল। অনেক সময় দেখা যায় যে গাছগুলা মাঝে মাঝে এইসব জায়গাগুলোতে দেখো স্টেমের অনেক জায়গায় এরকম ফাটা থাকে, তাই না? ফাটা থাকে, সেটা হচ্ছে এই জায়গাগুলোকে বলা থাকে লেন্টিসেল। হ্যাঁ, ছবিগুলো দেখলে আরও ক্লিয়ার হবে। দেখো লেন্টিসেল বলে এগুলাকে। এবং এই যে লেন্টিসেলগুলা, এগুলা হচ্ছে গাছের যে ছাল বা যেটাকে বলা হয় থাকে বার্ক, হ্যাঁ, গাছের বার্কের কিছু ওপেনিং, হ্যাঁ, গাছের বার্ক বা পেরিডার্মের ওপেনিং হচ্ছে গিয়ে লেন্টিসেল। এবার আমরা দেখব যে লেন্টিসেলটা কখন তৈরি হয়। তো আমাদের মেনলি প্ল্যান্টে 2 ধরনের গ্রোথ হয়, ঠিক আছে। সবসময় মনে রাখবো প্ল্যান্টের গ্রোথটা 2 ধরনের হয়, একটা হচ্ছে প্রাইমারি গ্রোথ আর একটা হচ্ছে সেকেন্ডারি গ্রোথ। প্রাইমারি গ্রোথটা কোনটা? যখন প্ল্যান্ট কী বলবো, লেন্থে বাড়ে, লেন্থে যখন বড় হয় তখন সেটাকে বলা থাকে প্রাইমারি গ্রোথ। আর যখন সে পার্শিয়ালি বাড়ে এভাবে, তখন সেটাকে বলা হয় থাকে হচ্ছে সেকেন্ডারি গ্রোথ। তাহলে এই হচ্ছে প্রাইমারি গ্রোথ, আর এবং এইটা হচ্ছে সেকেন্ডারি গ্রোথ। তো প্রাইমারি গ্রোথ, যখন একটা প্ল্যান্টের প্রাইমারি গ্রোথ শেষে দেখো, প্ল্যান্ট কিন্তু যখন চারা অবস্থায় থাকে, তাই না, তখন কিন্তু এরকম একটা কী বলবো, অনেকটা শুকনা বা হচ্ছে মোটা হয়নি এরকম আর কি অবস্থায় থাকে। আর যখন হচ্ছে তার প্রাইমারি গ্রোথটা শেষ হয়ে যায়, তখন তার সেকেন্ডারি গ্রোথটা শুরু হয়, মানে পাশ দিয়ে সে মোটা হওয়া শুরু করে, ঠিক আছে। তো এই যে সেকেন্ডারি গ্রোথ, এই সময়ে মেনলি লেন্টিসেলটা তৈরি হয়। মানে যখন এই সাইড দিয়ে বৃদ্ধি হওয়া শুরু করে দেয়, এই সাইড দিয়ে যখন বাড়ে, তখন এদিকে হচ্ছে ফেটে যায়, ঠিক আছে। এটাই হচ্ছে সেকেন্ডারি গ্রোথের সময় লেন্টিসেল তৈরি হয়। এবং এই যে লেন্টিসেল দিয়ে যখন হচ্ছে আমাদের লেন্টিসেল দিয়ে যখন ট্রান্সপিরেশন হচ্ছে, তখন আমরা এটাকে বলবো লেন্টিকুলার ট্রান্সপিরেশন। তাহলে এই লেন্টিসেলটাকে যদি আমি একটু মাইক্রোস্কোপিক্যালি দেখি, তাহলে আমরা দেখব যে এই ফাটা জায়গাটা হচ্ছে সেই ফাটা জায়গাটা গাছের, এবং এটা হচ্ছে এভাবে যদি আমি একটু মাইক্রোস্কোপিক্যালি দেখি, এটা হচ্ছে গাছের ফাটা জায়গা। এবং এই জায়গাগুলোতে হচ্ছে বিভিন্ন সেল আছে, এবং সেলগুলো দেখো অনেক লুজলি অ্যাটাচড সেল, দেখতে পাচ্ছ? সেলগুলো অনেক লুজলি অ্যাটাচড, একটা লুজলি অ্যাটাচড সেল, যেখানে অনেক স্পেস আছে মাঝখান দিয়ে, ঠিক আছে। লুজলি অ্যাটাচড সেলের মাঝখানে অনেক স্পেস আছে, এই স্পেস দিয়ে সুন্দর মতনে কিন্তু ট্রান্সপিরেশন হতে পারে। এবং যেখান দিয়ে ওয়াটার ভ্যাপার হয়ে সুন্দর মতনে এখান থেকে রিলিজ হতে পারে। তাহলে এই কারণে লেন্টিসেলের যেই সেলগুলো, এটা লুজলি অ্যাটাচড থাকে। এবং এটা কখন তৈরি হয়? অবশ্যই উদ্ভিদের সেকেন্ডারি গ্রোথের সময়, যখন এভাবে উদ্ভিদ এই পার্শিয়ালি গ্রো করা শুরু করে। আচ্ছা, তো এই গেল। আর এখানে একটা ছবি, আমাদের যখন আমরা বইটা পড়বো তখন যাতে আমাদের কোনো কনফিউশন না হয় পেটাল কি সেপাল কি এগুলো নিয়ে।
পেটাল হচ্ছে দেখো যেটাকে আমরা ফুলের পাপড়ি বলি, ঠিক আছে, এটা হচ্ছে পেটাল। তারপর দেখো এই যে সবুজ রঙের নিচে থাকে না ফুলের পাপড়ির নিচে একটা অনেকটা পাপড়ির মতোই দেখতে, তাই না, সবুজ রঙের, এটাকে বলা হয় থাকে সেপাল। তাহলে আশা করা যায় যে কখনো পেটাল আর সেপাল নিয়ে কখনো হচ্ছে আমাদের কনফিউশন হবে না, যখন আমরা বইটা পড়তে যাব তখন কিছু টার্মিনোলজি এরকম থাকবে। আচ্ছা, তারপর এটা হচ্ছে জাস্ট একটা ভিজুয়াল নেমোনিক, যে আমরা যখন ট্রান্সপিরেশন পড়বো তখন দেখবো কিছু ফ্যাক্টর এখানে কাজ করে, যে কী কী ফ্যাক্টর এটাকে ইনফ্লুয়েন্স করে, যেমন টেম্পারেচার, লাইট, উইন্ড, হিউমিডিটি। হ্যাঁ, তো এখান থেকে এটা দিয়ে থার্মোমিটার দিয়ে টেম্পারেচার বোঝাচ্ছে, তারপর লাইট দিয়ে হচ্ছে আলো, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে পেপার বাষ্পর মতো একটু দেখা যাচ্ছে না, তারপরে যে এগুলো উইন্ড, এভাবে মনে রাখতে পারো, ভিজুয়াল নেমোনিক দিয়ে মনে রাখতে পারো, বা তোমার নিজস্ব কোনো ওয়ে থাকলে ইচ্ছে মতো মনে রাখতে পারো। আমি জাস্ট একটা ওয়ে দেখাইলাম। ওকে, এবার আমরা আসি এই যে পাতাটাকে আমি এভাবে সেকশন করলাম, ঠিক আছে, ধরো ব্লেড দিয়ে এভাবে কাটলাম, হ্যাঁ, তখন আমরা যেরকম ভেতরটা দেখতে পারবো এটা দেখাচ্ছি আমি, যে আমি তো আগেই বলেছি উপরে কিউটিকল থাকে, নিচে কিউটিকল থাকে, মাঝখানে জায়গাটাকে কি বলে, মাঝখানে জায়গাটাকে বলা হয়ে থাকে মেসোফিল। তারপর দেখো যে কিউটিকলের এখানে আসে স্টোমাটা আছে, যেটা দিয়ে হচ্ছে সুন্দর মতনে ট্রান্সপিরেশন হতে পারছে, ঠিক আছে। এখন এই পাতাটার সারফেস এরিয়া যত বেশি হবে বলো তো, যদি সারফেস এরিয়া বেশি হয় তাহলে ট্রান্সপিরেশনে কিন্তু একটা ইনফ্লুয়েন্স করবে, তাই না। তাহলে পাতার সারফেস এরিয়া বলতে বা একটা লিফের সারফেস এরিয়া বলতে আমরা কী বুঝি, এই জায়গাটা, তাই না, একটা লিফের সারফেস এরিয়া মানে এই জায়গাটা। আচ্ছা, তো এরপরে এখানে আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে একদম জিস্ট কথাগুলা, এই যে ফ্যাক্টরগুলো জিস্ট কথা, যেমন কার সাথে কীরকম রিলেশন আছে ট্রান্সপিরেশনে, যেমন টেম্পারেচার যদি বাড়ে তাহলে ওয়াটার ভ্যাপর বেশি হবে, তাহলে ট্রান্সপিরেশনও বেশি হবে। তারপর দেখো লাইট যদি দিই তাহলে ট্রান্সপিরেশন বেশি হবে, কারণ লাইটের কারণেই হচ্ছে স্টোমাটা ওপেন হয়। তারপর উইন্ড যদি থাকে বেশি তাহলে কিন্তু ট্রান্সপিরেশন বেশি হবে। এটা কিভাবে হয় দেখো, আমি যদি এই যে লিফ থাকে, এই লিফ থেকে ট্রান্সপিরেশন হয়ে ব্যাপারগুলো বের হয়ে যাচ্ছে, অ্যান্ড উইন্ড যদি আসে তখন এই পোর্শনটুকু সরে যাচ্ছে, ঠিক আছে, স্যাচুরেটেড যে পার্টটুকু, এইখানে তো ব্যাপার এসে এয়ারটাকে স্যাচুরেটেড করে ফেলেছে, তো এই পার্টটুকু যখন চলে যায় তখন দেখো স্যাচুরেটেড পার্টটুকু যখন চলে যায় তখন ধরো নতুন এয়ার আসলো, এসে আরও সুন্দর করে ব্যাপার বের হতে পারছে। স্যাচুরেটেড যে এয়ারটা এটা সরে যাচ্ছে উইন্ডের কারণে। এই হচ্ছে তোমার উইন্ডের প্রভাবটা। তাহলে উইন্ড যদি বেশি হয় তাহলে ট্রান্সপিরেশনও বেশি হবে। এরপর স্টোমাটাটা কি, স্টোমাটা খোলা থাকলে বা স্টোমাটা বেশি থাকলেও কিন্তু ট্রান্সপিরেশন বেশি হবে। তারপর লিফ যত বেশি থাকবে, যেহেতু ট্রান্সপিরেশনটা মেইনলি লিফেই হয়, লিফ যত বেশি থাকবে ট্রান্সপিরেশন তত বাড়বে। তারপর সারফেস এরিয়া অফ মেসোফিল, একটু আগে সারফেস এরিয়াটা দেখিয়েছি আমরা, সেটা যদি বেশি হয় তাহলে ট্রান্সপিরেশন বেশি হবে। ভলিউম অফ এরিয়াল পার্ট অফ প্ল্যান্ট, এটা যত বেশি হবে তত বেশি ট্রান্সপিরেশন হবে। আচ্ছা, তারপর দেখো আমরা রিলেটিভ হিউমিডিটির সাথে কি সম্পর্ক এটা দেখব। রিলেটিভ হিউমিডিটি জিনিসটা কি, অ্যামাউন্ট অফ ওয়াটার ভ্যাপর ইন দ্য এয়ার অফ অ্যাটমসফিয়ার divided by amount of water vapor that the air can hold at a given temperature। মানে এটা একটা প্রপোর্শন, কোন দুটো জিনিসের প্রপোর্শন, কতখানি ওয়াটার ভ্যাপার আছে এয়ারে এবং ম্যাক্সিমাম কতখানি হোল্ড করতে পারে, অ্যামাউন্ট অফ ওয়াটার ভ্যাপার দ্যাট দ্য এয়ার ক্যান হোল্ড অ্যাট দ্য গিভেন টেম্পারেচার, সেই টেম্পারেচারে কতখানি ম্যাক্সিমাম সে হোল্ড করতে পারে, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম কতখানি হোল্ড করতে পারে ওই টেম্পারেচারে, এবং ওই টেম্পারেচারে এখন কতখানি আছে, কতখানি এক্সিস্ট করছে,
এটার প্রপোর্শনটাই হচ্ছে হিউমিডিটি বা রিলেটিভ হিউমিডিটি, ঠিক আছে? এখন তাহলে এটা কিন্তু এই যে এই নিচের ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ দ্য ওয়াটার ভ্যাপর দ্যাট দ্য এয়ার ক্যান হোল্ড অ্যাট দ্য গিভেন টেম্পারেচার, এটা দিয়ে আমি বোঝাচ্ছি ওয়াটার ভ্যাপার হোল্ডিং ক্যাপাসিটি অফ দ্য এয়ারকে, মানে ম্যাক্সিমাম কতখানি সে হোল্ড করতে পারবে। এখন এয়ার যদি হোল্ডিং আ লট অফ ওয়াটার, ধরো এই যে এয়ারের হচ্ছে অনেক বেশি পরিমাণে ওয়াটার সে হোল্ড করছে, হ্যাঁ, ওই টাইমে অনেক বেশি ওয়াটার ভ্যাপর হোল্ড করছে, তখন কি হবে দেখো, এটা বাড়লে রিলেটিভ হিউমিডিটিও বাড়ছে। তারপর দেখো লো ওয়াটার ভ্যাপর হোল্ডিং ক্যাপাসিটি যদি হয়, ক্যাপাসিটি কমে গেলে কি হবে দেখো, রিলেটিভ হিউমিডিটিও বেড়ে যাবে। আবার যদি ম্যাক্সিমাম ক্যাপাসিটিটা বেড়ে যায়, রিলেটিভ হিউমিডিটি কী হবে, কমে যাবে। তাহলে আমরা যদি এই সম্পর্কটা মনে রাখি তাহলে সুন্দর মতনই বুঝতে পারবো। তাহলে রিলেটিভ হিউমিডিটির সাথে ট্রান্সপিরেশনের সম্পর্ক কীরকম, এটা ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে? দেখো আমরা এই পর্যন্ত যতগুলো পড়েছি সবগুলাই কিন্তু প্রপোর্শনাল সম্পর্ক, বাট রিলেটিভ হিউমিডিটির সাথে ট্রান্সপিরেশনের সম্পর্কটা ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এই ছিল মোটামুটি ট্রান্সপিরেশন। এবং সায়েন্টিস্ট কার্টিস এটা এই ট্রান্সপিরেশন প্রসেসটাকে একটা নাম দিয়েছে, সেটা হচ্ছে নেসেসারি ইভিল, ঠিক আছে? আসলে আমরা বইটা থেকে পড়ে নিই। ট্রান্সপিরেশন যেটা, সেটা হচ্ছে ফার্স্টেই বলেছে যে এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস বাই উইচ ওয়াটার ইজ ক্যারিড থ্রু প্ল্যান্ট অ্যান্ড দেন রিলিজ টু দ্য অ্যাটমসফিয়ার ইন দ্য ফর্ম অফ ভ্যাপর থ্রু দ্য এরিয়াল পার্ট। এরিয়াল পার্ট বলতে যেই পার্ট দিয়ে বের হচ্ছে বা ভ্যাপর বের হচ্ছে, ঠিক আছে? এরিয়াল বলতে আসলে এখানে যেটা বাংলায় বলে বায়োবিও, হ্যাঁ, পার্ট, সেটা হচ্ছে ট্রান্সপিরেশন। এখন অন দ্য বেসিস অফ দ্য এরিয়াল পার্ট থ্রু উইচ দ্য প্রসেস অকার্স, এই ট্রান্সপিরেশনকে ভাগ করা আছে তিনটা ভাগে। একটা হচ্ছে স্টোমাটাল ট্রান্সপিরেশন, একটা হচ্ছে কিউটিকুলার ট্রান্সপিরেশন, এবং আরেকটা হচ্ছে লেন্টিকুলার ট্রান্সপিরেশন, হ্যাঁ। তো স্টোমাটাল ট্রান্সপিরেশনেই হচ্ছে এটা মোটামুটি 95% ট্রান্সপিরেশন সেটা স্টোমাটাল ট্রান্সপিরেশন দিয়ে হয়। এবং আমরা দেখেছি যে দেয়ার আর স্পেশাল টাইপস অফ ওপেনিং উইথ 2 গার্ড সেল। আমি যদি একটু রিক্যাপিচুলেট করার চেষ্টা করি, স্টোমাটার দুই পাশে 2টা গার্ড সেল থাকবে, এই যে দেখো এটা একটা স্পেশাল টাইপ অফ ওপেনিং এখানে, এবং এই পাশে আর এই পাশে 2টা গার্ড সেল আছে, ঠিক আছে? 2টা গার্ড সেল আছে। তারপর ইন দ্য লিফ, তারপর ইয়ং স্টেম, সেপাল, পেটাল, এই 2টা ছবিও দেখে এসেছি। এইসব জায়গাগুলোতে মেনলি স্টোমাটাল ট্রান্সপিরেশন হয়, এবং 95% টোটাল ট্রান্সপিরেশনই স্টোমাটাল ট্রান্সপিরেশন দিয়ে হচ্ছে। এবার কিউটিকুলার ট্রান্সপিরেশন যদি দেখি, এখানে হচ্ছে লেয়ার অফ কিউটিন থাকে এপিডার্মিস অফ দ্য প্ল্যান্টে, স্পেশালি আপার অ্যান্ড লোয়ার সারফেস অফ দ্য এভরি লিফ। এই লেয়ারটাকেই বলা থাকে কিউটিক্যাল, যেটা আমরা একটু আগেই দেখে এসেছি। এই যে কিউটিক্যালের লেয়ার, লিফের উপরে এবং নিচে, এই 2টা দিয়ে কিউটিক্যালের ট্রান্সপিরেশন হচ্ছে। আচ্ছা, some vapor when evaporated is released to the cuticle. That process is called cuticular transpiration. এবার আমরা আসি লেন্টিকুলার ট্রান্সপিরেশনে। এখানে হচ্ছে যে আফটার অকারেন্স অফ দ্য সেকেন্ডারি গ্রোথ ইন দ্য প্ল্যান্ট, the airy aggregation of the cell that function as a pore called lenticel. এবং এটা কিভাবে তৈরি হয়, এটা হচ্ছে রাপচার অফ দ্য বার্ক অফ সাম প্ল্যান্টস। একটা প্ল্যান্টের যখন সেকেন্ডারি গ্রোথ হয় তখন, বার্ক বলতে তো গাছের ছাল বোঝায়, তাই না? ছালগুলো যখন ফেটে যায় তখন হচ্ছে এই লেন্টিসেলগুলো তৈরি হয়, এবং এরা লেন্টিসেলের ভিতরে যে সেলগুলো এরা লুজলি ফিটেড অবস্থায় থাকে, and water from inside can be released through it. This is called lenticular transpiration. Through transpiration, an excess water is escaped through evaporated. A suction force develops causing the root types of water. জিনিসটা তো আমরা আগেই দেখেছি। এবার জাস্ট আমরা ফ্যাক্টরগুলো একটু দেখে যাই। যেমন এক্সটার্নাল ফ্যাক্টর কী কী আছে, আমি তো ওই যে ভিজুয়াল নেমোনিকে কয়েকটা ফ্যাক্টর বলেছে, যে টেম্পারেচার, রিলেটিভ হিউমিডিটি। টেম্পারেচার সম্পর্কে যদি বলি, যে টেম্পারেচার যদি বাড়ে তাহলে হচ্ছে ট্রান্সপিরেশন বাড়বে। তারপর রিলেটিভ হিউমিডিটি,
এরপর দেখো যে রিলেটিভ হিউমিডিটি যখন লো থাকবে এয়ার রিমেন্স আনস্যাচুরেটেড। তারপর দেখো লাইট, প্রেজেন্স অফ দ্য লাইটে স্টোমাটা ওপেন হয়। এরপর উইন্ডের কথা বলেছে যে when wind moves the saturated air the rate of transpiration increases. তারপর ইন্টারনাল ফ্যাক্টরগুলো আমরা যেগুলো পড়েছিলাম, যেমন স্টোমাটা, নাম্বার অফ দ্য লিভ, সারফেস এরিয়া অফ দ্য মেসোফিল, ভলিউম অফ এরিয়াল পার্ট অফ দ্য প্ল্যান্ট, এগুলো হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর। যেমন এখানে আমি ইন্টারনাল ফ্যাক্টরগুলোকে কিছু কিছু দেখিয়েছি, যেমন এই যে এই ছবিটাতে এগুলো হচ্ছে মেনলি ইন্টারনাল ফ্যাক্টর। ফার্স্টে আমরা দেখবো যে দেখো এই ছবি থেকে কিন্তু আমরা ইন্টারনাল ফ্যাক্টরটা মনে রাখতে পারি। দেখো কি কি বলেছে। স্টোমাটা, নাম্বার অফ দ্য লিফ, সারফেস এরিয়া অফ দ্য মেসোফিল, ভলিউম অফ দ্য এরিয়াল পার্ট অফ দ্য প্ল্যান্ট। তাহলে ফার্স্ট যদি আমরা দেখি, এই দেখো এই যে এখানে আমাদের স্টোমাটা আছে, মনে মনে কল্পনা করবে স্টোমাটা আছে ইন্টারনাল ফ্যাক্টর হিসেবে। উপরে সারফেস এরিয়া আছে, তারপর সারফেস এরিয়া অফ দ্য মেসোফিল, যে মেসোফিলের সারফেস এরিয়া আছে, এবং এই সাইডে আছে যে নাম্বার অফ দ্য লিফটাকে কাটার পরে তো এটা পাওয়া গিয়েছে, তাই না? তো এই হচ্ছে মেনলি মনে রাখার টেকনিক সহ ট্রান্সপিরেশনের, ভিজুয়াল নেমোনিক সহ ট্রান্সপিরেশন এবং প্রতিটা লাইনের ব্যাখ্যা। তো এই পর্যন্তই ছিল আমাদের ট্রান্সপিরেশনের পার্ট। আর এখানে যেটা বলেছে যে সায়েন্টিস্ট দেখা যাচ্ছে যে সায়েন্টিস্ট বিজ্ঞানী কার্টিস উনি ট্রান্সপিরেশনকে নেসেসারি ইভিল বলেছে। নেসেসারি বলতে এটা আসলে প্ল্যান্টের জন্য অনেক প্রয়োজনও, প্ল্যান্টের অনেক প্রয়োজন, সে কুল ডাউন হয় ট্রান্সপিরেশনের মাধ্যমে, আবার এক্সেস ওয়াটারকে বের করে দিতে পারে। বাট ইভিল কেন বলেছে? কারণ সে কিন্তু যখন প্ল্যান্টের ড্রাই সিজন হয় তখন কিন্তু দেখা যায় যে এমনিই হচ্ছে অনেক পানির অভাব, তখন ট্রান্সপিরেশন হতে থাকে এবং একটা সময় দেখা যায় যে প্ল্যান্ট নিস্তেজ হয়ে যায়। তো এটা একই সাথে প্ল্যান্টের জন্য নেসেসারি, একই সাথে ইভিল। এই কারণে বিজ্ঞানী কার্টিস্ট বা সায়েন্টিস্ট কার্টিস্ট ওনাকে এটাকে, যে সায়েন্টিস্ট কার্টিস্ট এই প্রসেসটাকে নেসেসারি ইভিল নাম দিয়েছে।